আসসালামু আলাইকুম। পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সো বাংলাদেশের পরিস্থিতি এখন খুবই একটা নাজুক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, একটা গোলাটে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। 5ই আগস্টের পর থেকে বাংলাদেশের পরিস্থিতি এমনিতেই খারাপ, তারপরে বিভিন্ন সময় বিভিন্ন নাটকীয় মোড় নিচ্ছে রাজনৈতিক পরিস্থিতি। সর্বশেষ যে মোড় নিয়েছে যে ওসমান হাদি নামে একজনকে মেটিকুলাস ডিজাইন করে তাকে হত্যার মাধ্যমে বাংলাদেশে একটি হাইপ তৈরি করে, পলিটিক্যাল হাইপ তৈরি করে একটি বিপ্লবী সরকার গঠনের জন্য একটি মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে একটি পরিকল্পনা চলছে। সো এখন বাংলাদেশে কি আগামীকালকে ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে? সেই জানাজায় থেকে কি বিপ্লবী সরকার ঘোষণা করা হবে, না বাংলাদেশ গৃহযুদ্ধের দিকে যাবে? কোন দিকে যাবে? কারণ আপনারা ইতিমধ্যে দেখেছেন গতকালকে রাত্রে প্রথম আলো, ডেইলি স্টার পত্রিকা ভবন অফিস ভাঙচুর করা হয়েছে, আগুন দেওয়া হয়েছে। আজকে অসংখ্য নেতাকর্মীদের বাড়িঘর আগুন দেওয়া হয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর আগুন দেওয়া হয়েছে এবং বিভিন্ন স্থাপনা, জাতীয় পার্টির নেতাদের বাড়িঘর আগুন দেওয়া হচ্ছে এবং দেওয়া হয়েছে। সো বাংলাদেশে মোটামুটি একটা যুদ্ধ পরিস্থিতি চলছে। এখন সেটা কি আগামীকালকে কোন দিকে সেটা টার্ন নিবে, এটা হচ্ছে বিষয়। আর মূল বিষয়টা যেটা গড়াচ্ছে যে 25 তারিখে সম্ভবত তারেক রহমান বাংলাদেশে যাবেন, এরকম একটি আলোচনা আছে এবং মোটামুটি বিএনপিও প্রস্তুতি নিচ্ছে এবং তারেক রহমান প্রস্তুতি নিচ্ছে যে 25 তারিখে বাংলাদেশে যাবেন তারেক রহমান। সেই অবস্থাকে আসলে বেসিক্যালি যে বিষয়টা হচ্ছে সেটি হচ্ছে যে 25 তারিখকে ঘিরে তারেক রহমান যদি বাংলাদেশে যায় তাহলে এনসিপির অবস্থা হবে কি, ইউনূসের অবস্থা হবে কি, জামাতের অবস্থা হবে কি, এই সার্বিক বিষয়গুলো মাথায় রেখে বিবেচনা করেই ইউনূস এবং জামাত মেটিকুলাস ডিজাইন করে কিভাবে একটি বিপ্লবী সরকার গঠন করা যায় সেটি নিয়ে আগাচ্ছে। সো বেসিক্যালি মূল বিষয়টা হচ্ছে এখানে ধরেন যে কেন ওরা বিপ্লবী সরকার গঠন করতে চায়, কেন বিপ্লবী সরকারের পথে এনসিপি এবং জামাত হাঁটতে চায়, একটু বিশ্লেষণ করে আসুন দেখুন। যে ধরেন যদি নির্বাচন হয় তাহলে জামাত কয়টি আসন পাবে? জামাতের ইতিহাস কি বলে, নির্বাচনের ইতিহাস কি বলে? জামাত সর্বোচ্চ 10 থেকে 12টি আসন পাবে। এর চেয়ে কম হতে পারে বা 2-1টা বেশি হতে পারে, এর বেশি জামাত কিন্তু আসন পাবে না। তাহলে কি হচ্ছে, তারা ক্ষমতার স্বাদ পাচ্ছে না। এখন এর ফলে যেটি হবে যে জামাত যেই সব আসনে নির্বাচন করবে এবং খুব কম ভোট পাবে, হারবে, ওই আসনগুলোতে কিন্তু বিএনপি নেতাকর্মীদের দ্বারা জামাত নির্যাতিত হবে। তাহলে আলটিমেটলি জামাত এখানে কোনো গেইন করতে পারছে না। সেই জন্য জামাত চিন্তা করতেছে যে আমরা যদি ক্ষমতায় যাইতে হয়, ইসলামিক রাষ্ট্র, তালেবানি রাষ্ট্র বা আইএসআইয়ের মতো একটা রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে আমাদের এখনই যে সুযোগ, এই সুযোগকে কাজে লাগিয়ে একটি বিপ্লবী সরকার গঠন করতে হবে। এটা হচ্ছে জামাতের পরিকল্পনা। এখন জামাতের পরিকল্পনাটা বাস্তবায়ন করতে চাচ্ছে এনসিপিকে ব্যবহার করে। এনসিপিও এখানে মনে করতেছে যে যদি আমরা নির্বাচন করি, তারেক রহমান যদি বাংলাদেশে আসে, আমরা যদি নির্বাচন করি, তাহলে হয়তো আমরা মোস্ট অফ দ্য আসনে জামানত বাজেয়াপ্ত হবে। কোনো কারণে ভুলবশত 1-2টা আসন হয়তো কোথাও হইতে পারে নেগোসিয়েশনের মাধ্যমে, নয়তোবা হবে না, কোনো আসনই এনসিপি পাবে না। প্রায় সবগুলো আসনই তাদের জামানত বাজেয়াপ্ত হবে। তো এখন আমরা যদি বাঁচতে হয়, এনসিপি চিন্তা করতেছে যে তারা যদি বাঁচতে হয় তাহলে কি করতে হবে? একটা মাত্র হচ্ছে, যদি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে করে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে একটা বিপ্লবী সরকার গঠন করা যায়, তাহলে তারা বেঁচে যেতে পারে। এই পরিকল্পনা থেকে তারা জামাতের সাথে মিলে, আমি মনে করি যেটা আমার বিশ্লেষণে যেটা বলে, হাদিকে পরিকল্পিতভাবেই হত্যা করা হয়েছে। তারপরে আসেন ছোট ইসলামিক রাজনৈতিক দলগুলোর কথা যদি বলি, হেফাজতে ইসলাম, খেলাফত, মজলিস সহ আরো ছোট ইসলামিক যে রাজনৈতিক দলগুলো আছে, তাদের কাজ কি? তারা সবসময় বাংলাদেশে ধর্মকে পুঁজি করে একটা রাজনীতি করার চেষ্টা করে এবং যে মাওলানা মামুনুল হক যারা আছেন, তারা আসলে কখনো সংসদে যেতে পারবে না, তাদের কোথাও কোনো নির্বাচনী আসন নেই, ভোট নেই। এখন যদি মনে করেন যে এরকম একটি তাদেরকে সাথে নিয়ে, মাদ্রাসা ছাত্রদেরকে নিয়ে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করে যদি একটা বিপ্লবী সরকার গঠন করা যায়, তাহলে হয়তো মামুনুল হককে একটা মন্ত্রণালয় দিয়ে দেওয়া হতে পারে, বা অন্য যারা ইসলামিক দলের নেতারা আছেন তাদেরকে হয়তো কোনো মন্ত্রণালয় দিয়ে দেওয়া হতে পারে, প্রতিমন্ত্রী দেওয়া হতে পারে। এরকম একটা ভাগ তাদের উপরে যাবে, তারা পাবে।
তো সেই চিন্তা ভাবনা থেকে এই ছোট ছোট ইসলামিক দলগুলো জামাতের সাথে এবং এনসিপির সাথে মিলে একটা বিপ্লবী সরকার গঠন করতে চায়। আবার এখন আসেন ইউনূসের প্রশ্নে আসেন। ইউনূসের প্রশ্নে যদি আসে আলোচনা করি, যে ইউনূস চিন্তা করতেছে যে আমি যদি বাংলাদেশে এখন নির্বাচন দিয়ে চলে যাই তাহলে কি অবস্থা হবে, তাহলে একটা গণতান্ত্রিক ধারা আসবে, হয়তো বিএনপি সমালোচনার ভয়ে আওয়ামী লীগকে স্পেস দিতে হবে রাজনীতি করার। আওয়ামী লীগ যদি বাংলাদেশে স্পেস পায়, শুধু রাজনীতি করার যদি স্পেস পায়, তাহলেই তো আমি আর বাংলাদেশে যেতে পারবো না। ইউনূসের চিন্তা ভাবনা হচ্ছে যদি আওয়ামী লীগ রাজনীতি করার স্পেস পায় তাহলে সে আর বাংলাদেশে যেতে পারবে না, তার গ্রামীণ বলতে কিছু জিনিস থাকবে না এবং তার ক্ষমতাও থাকবে না। তো ইউনূস তো ক্ষমতা চায়, টাকা চায়, তার গ্রামীণ রাখতে চায়। এখন এই রাস্তা কি? তারপরে আবার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তার কিছু চুক্তি আছে, সেই চুক্তিগুলো বাস্তবায়ন করতে হবে। এই জিনিসগুলো চিন্তা ভাবনা করে এবং যে উপদেষ্টা আছে তাদের ভবিষ্যৎ কি হবে, এই বিষয়গুলো চিন্তা ভাবনা করে ইউনূস জামাতের সাথে মিলে, এনসিপির সাথে মিলে একটা পরিকল্পনার মাধ্যমে, সূক্ষ্ম পরিকল্পনার মাধ্যমে তারা একটি বিপ্লবী সরকার গঠন করতে চায়। আর সেই বিপ্লবী সরকার গঠন করাটা আগামীকালকে যেহেতু হাদিস জানাজা হবে, এটাকে তারা মুখ্যম সময় মনে করে। আর যদি সেটি নাও করতে পারে, 25 তারিখের ভিতরে যে কোনো সময় তারা বাংলাদেশের পরিস্থিতি, যে কোনো পরিস্থিতিতে, প্রয়োজন বোধে 2-1 ছাত্র উপদেষ্টা বা সমন্বয়ককে হত্যা করে যে কোনো একটা পরিস্থিতির মাধ্যমে একটা পরিস্থিতি সৃষ্টি করে 25 তারিখের আগে তারা বিপ্লবী সরকার গঠন করার জন্য সর্বাত্মক চেষ্টা করবে। এটা হচ্ছে তাদের প্ল্যান। সো তাই আমি বলবো যে যদি এটি হয়, আর যদি বাংলাদেশে এরা যদি নৈরাজ্য সৃষ্টি করে, তাহলে বাংলাদেশের গৃহযুদ্ধ অনিবার্য। তো সেই গৃহযুদ্ধের হাত থেকে আমাদেরকে রক্ষা করতে হবে। সো আমি দেশপ্রেমিক, তাই আমি দেশপ্রেমিক প্রতিটি নাগরিককে বলবো, বাংলাদেশের প্রতিটি জনগণকে বলবো, মুক্তিযুদ্ধকে যারা বিশ্বাস করে, বাংলাদেশকে যারা বিশ্বাস করে, স্বাধীনতার সার্বভৌমত্বকে যারা বিশ্বাস করে, দেশকে যারা ভালোবাসে সর্বোপরি, আমি দেশে বিদেশে প্রবাসী যারা আছে সকলের কাছে অনুরোধ করব, আসুন আমরা সকলে মিলে এই অপশক্তিকে, পাকিস্তানপন্থীদেরকে, যারা বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে না, যারা জঙ্গিবাদে বিশ্বাস করে, বাংলাদেশকে একটা তালেবানি রাষ্ট্র বানাতে চায়, আইএসের অংশ বানাতে চায় বাংলাদেশকে, তাদেরকে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করি। আর সেই প্রতিহতের জন্য একজন নেতা দরকার, একটা নেতৃত্ব দরকার। আর সেই নেতৃত্ব বাংলাদেশের শেখ হাসিনা ছাড়া কোনো বিকল্প নাই। তাই আসুন সকলে ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার নেতৃত্বে আবারও বাংলাদেশে একটি পজিটিভ গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনার জন্য একটি আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই অপশক্তিকে পরাজিত করি। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।